আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের তৃতীয় অধ্যায়ের 3.3.1 লেসনটি নিয়ে আলোচনা করব, মৌলের ইলেকট্রন বিন্যাস ও তাদের ধর্ম। তো গত ক্লাসে আমরা কিন্তু মৌলের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জেনেছিলাম। এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জেনেছিলাম, কিভাবে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের সাথে কোনো মৌলের ধর্ম কিভাবে জড়িত রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন দেখো, এখানে বলা হচ্ছে তোমাদের বইয়ে যে আমরা কিন্তু পারমাণবিক সংখ্যা, প্রতীক এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেয়ে গেছি। মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণেই পরমাণুগুলো সক্রিয় হয়, নিষ্ক্রিয় হয়, ধাতব, অধাতব, পরিবাহী, অপরিবাহী, এরকম ভিন্ন ভিন্ন ধর্মের হয়ে থাকে। এখন আমরা একটু দেখব যে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে বোঝা যায় কোন মৌলটি সক্রিয় এবং কোন মৌলটি সক্রিয় নয়। ঠিক আছে, তো দেখো, সক্রিয় মৌল কাদেরকে বলা হয়? সক্রিয় মৌল হচ্ছে যেসব মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে 1 থেকে 7টি ইলেকট্রন থাকে তাদেরকে সক্রিয় সক্রিয় মৌল বলা হয়। এখানে সক্রিয়, ঠিক আছে, সক্রিয় মৌল বলা হয়। তবে এখানে হাইড্রোজেন হচ্ছে হিলিয়াম হচ্ছে ব্যতিক্রম। খেয়াল করো, আমি কি বলেছি, এখানে সক্রিয় মৌল কাদেরকে বলা হয়? যেসব মৌলের সর্ববহিস্থ মানে শেষ শক্তি স্তরে 1 থেকে 7টা, মানে একটা থাকলে সেটা সক্রিয় হবে, 2টা থাকলেও সক্রিয় হবে, 3টা থাকলে সক্রিয়, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, মানে 7টা পর্যন্ত আর কি যদি ইলেকট্রন থাকে তখন সেগুলোকে বলা হয় সক্রিয় মৌল। তবে এখানে ব্যতিক্রম আছে হিলিয়াম। খেয়াল করো, এখানে একটা মৌল আমি ইলেকট্রন বিন্যাস করলাম, মনে করো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস, কয়টা মৌল এখানে, কয়টা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন, তাহলে এটা সক্রিয় মৌল, তুমি দেখেই বুঝতে পারবা। তবে শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে 2টা ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, এটা হচ্ছে ব্যতিক্রম। তো হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল, ঠিক আছে, এই অবস্থায় এটা নিষ্ক্রিয় হয়। ওকে, তারপরে দেখো অন্য একটা মৌলের ইলেকট্রন বিন্যাস লিখলাম। এখানে প্রথম কক্ষপথে, মনে করো আমি প্রথম কক্ষপথে দিলাম 2টা ইলেকট্রন, ঠিক আছে, একটা, 2টা, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই 8টা। এরপরে পরের কক্ষপথে আমি দিলাম হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে দেখো, বা এই যে শেষ কক্ষপথ, এটা হচ্ছে শেষ কক্ষপথ, শেষ শক্তি স্তর বা শেষ কক্ষপথ, ঠিক আছে, কক্ষপথ বা শেষ অরবিট, তাই বলো না কেন, এখানে আছে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন আছে। শেষেরটা দেখতে হবে, আগেরটা দেখলে হবে না, শেষেরটাই কয়টা ইলেকট্রন আছে? এখানে একটা। যদি একটা ইলেকট্রন থাকে তাও সক্রিয়, 2টা থাকলেও সক্রিয়, 3টা থাকলেও সক্রিয়, 4টা থাকলেও সক্রিয়, 5টা থাকলেও সক্রিয়, 6টা থাকলেও সক্রিয়, 7টা থাকলেও সক্রিয়। তবে ব্যতিক্রম আছে শুধুমাত্র হাইড্রোজেন, হিলিয়ামের ক্ষেত্রে। হিলিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, ঠিক আছে, এটা হচ্ছে ব্যতিক্রম। তাই ছাড়া সবগুলো ঠিক রয়েছে। এরপর নিষ্ক্রিয় মৌল, যেসব মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ থাকে তাদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। আর হিলিয়ামের ক্ষেত্রে কয়টা থাকবে? হিলিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র 2টা থাকবে, ঠিক আছে। আর বাকি সব মৌলের নিষ্ক্রিয় মৌল হলে সেগুলোর শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে। যদি কোনো মৌলের শেষ কক্ষপথে এরকম 8টা ইলেকট্রন থাকে, সেগুলোকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। যেমন দেখো, এখানে প্রথম কক্ষপথে 2টা দিলাম, ঠিক আছে, দ্বিতীয় কক্ষপথে দিলাম হচ্ছে 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 8টা। 8টা থাকলেই সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল হবে। তাহলে দেখো, এটা বুঝবো কি করে? একটা মৌলকে দেখে যদি 8টা এরকম ইলেকট্রন গুনে দেখবো যে ইলেকট্রন 8টা আছে, তাহলে বুঝবো যে এটা নিষ্ক্রিয়। তাহলে এটা কি ইলেকট্রন বিন্যাস দেখে বোঝা যাচ্ছে না? এটা কি কিসের উপর নির্ভর করতেছে? ইলেকট্রন বিন্যাসের উপরে এই ধর্মটা নির্ভর করতেছে। এরপর দেখো ধাতব ধর্ম, যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলা হয়। ধাতু সমূহের এই ধর্মকেই ধাতব ধর্ম বলা হয়। এখন কথা হচ্ছে, কারা ইলেকট্রন ত্যাগ করে? যাদের শেষ কক্ষপথে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন থাকে, সাধারণত তারাই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে এবং তারাই হচ্ছে ধাতু। ঠিক আছে, বোঝাইতে পারলাম না মনে হয় নাকি? তাহলে আবার বলি, যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে অথবা 3টা ইলেকট্রন থাকে, তারা ওই, যদি মনে করো শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, তাহলে শেষ কক্ষপথের 1টা ইলেকট্রন ত্যাগ করে ওরা ধাতুতে পরিণত হয়।
আর এই যে ত্যাগ করে ধাতুতে পরিণত হওয়ার যে ধর্ম, এই ধর্মটাকেই বলা হয় ধাতব ধর্ম। এখন তুমি একটা মৌলকে দেখেই বুঝতে পারবা এই শেষ কক্ষপথে এর কক্ষ কয়টা আছে মোট। দেখো এখানে খেয়াল করে, এখানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, 8টা। তাহলে এটা কি ইলেকট্রন ত্যাগ করবে? কখনো না। ঠিক আছে, এরকম করে মনে করো একটা মৌলের শেষ কক্ষপথে এখানে 2টা ইলেকট্রন দিলাম, দ্বিতীয় কক্ষপথে রয়েছে এরকম 4টা ইলেকট্রন, 4টা। তাহলে এই মৌলটা কি ইলেকট্রন ত্যাগ করবে? না, ত্যাগ করতে পারবে না। আমি বলেছি যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন আছে, 2টা ইলেকট্রন আছে বা 3টা ইলেকট্রন আছে, শুধুমাত্র তারাই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করতে পারবে এবং ত্যাগ করে কি হবে? ধাতুতে পরিণত হবে। ঠিক আছে, যেমন দেখো এখানে সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? এটা প্রথম কক্ষপথে সোডিয়ামের ক্ষেত্রে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে রয়েছে 8টা, 1 2 3 4 5 6 7 8। আর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা, মাত্র একটা ইলেকট্রন আছে। যেহেতু এটা সোডিয়াম তো শেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করে দেবে। ত্যাগ করে দিলে দেখো এর কেন্দ্রে, এই যে সোডিয়ামের কেন্দ্রে কতগুলো প্রোটন আছে? 11টা প্রোটন আছে। আর বাইরে ইলেকট্রন আছে কয়টা? 11টা। কিন্তু এখন একটা ইলেকট্রন সে ত্যাগ করে দেবে, তাহলে ইলেকট্রন সংখ্যা এখন কয়টা আছে? 10টা ইলেকট্রন আছে। তাহলে এখন প্রোটন থেকে ইলেকট্রন সংখ্যা সব বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে? 1 হবে। তো ওখানে সোডিয়াম এখানে 1 প্লাস হয়ে যাবে। যদি এখানে 2 হতো তাহলে এখানে সোডিয়াম 2 প্লাস হতো। ঠিক আছে, 2 প্লাস এইভাবে দিতাম। এখানে হয়েছে কত? একটা, 1 হয়েছে, তার জন্য এখানে Na প্লাস হবে। এইভাবে মৌলটা কি হয়ে গেল? ধাতুতে পরিণত হলো। ঠিক আছে, তো এই যে ধর্ম ইলেকট্রন ত্যাগ করা, এটাকে বলা হয় ধাতব ধর্ম। দেখছো, ইলেকট্রন ত্যাগ করল। আচ্ছা, অনেক সময় এরকমও দেওয়া হয়, ইলেকট্রনটা এই যে আমি দিয়েছি এরকম, তাই না, Na প্লাস, বা এইখানে যদি এরকম লিখি যে এই যে ইলেকট্রনটা যদি আমরা এই ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে এনেছি, তখন এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তুমি চাইলে এভাবেও দিতে পারো, সবচেয়ে ভালো হয় এরকম দেওয়া। সোডিয়ামের এই ধর্মকেই ধাতব ধর্ম বলা হয়। এটি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। এখন কথা হচ্ছে যে কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে বুঝতে পারবো? ওই যে বললাম, যদি শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তার মানে বুঝবো এটা আছে সক্রিয় মৌল এবং এটা আছে ধাতু। আবার 2টা থাকলেও সক্রিয় মৌল এবং এটা ধাতু, 3টা থাকলেও সক্রিয় মৌল এবং এটা হচ্ছে ধাতু। তবে 4টা থাকলে সেটা ধাতু না, অধাতু হয়। ঠিক আছে, এরকম। এখানে অধাতব ধর্ম যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেগুলোই হচ্ছে অধাতু। অধাতুর ইলেকট্রন গ্রহণের ধর্মই হচ্ছে অধাতব ধর্ম। এখন কথা হচ্ছে এসব মৌলের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4 5 6 7টি ইলেকট্রন থাকে। তারা কি করে? ইলেকট্রন গ্রহণ করে এবং ওই মৌলগুলো ইলেকট্রন গ্রহণ করে কি হয়? নিষ্ক্রিয় মৌলে পরিণত হয়। যেমন দেখো এখানে একটা মৌল লিখছি, এখানে আছে 1টা 2টা প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে আছে মনে করো 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। ইলেকট্রন বিন্যাস আমি কি বললাম? যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 4 5 6 অথবা 7টি ইলেকট্রন থাকে তারাই হচ্ছে অধাতু। তাহলে এখানে 7টা মৌল ইলেকট্রন আছে, অবশ্যই নিঃসন্দেহে এটা বলতে পারো যে এটা হচ্ছে অধাতু। এখন অধাতু, এখানে এটা হচ্ছে ফ্লোরিন, তাই না, ফ্লোরিন। এখন ফ্লোরিন যদি এই যে বাইরের শেলে কয়টা আছে? 7টা। তো যে কয়টা থাকে মনে করো যদি 7টা থাকে তাহলে 8 থেকে বাইরের শেলে যদি সাপোজ 4টা থাকে, 4টা থাকলে 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 4। আরো সে 4টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। আবার 8 থেকে যদি মনে করো বাইরের শেলে 5টা ইলেকট্রন আছে, তখন 8 থেকে 5 বিয়োগ করে দেবো, তাহলে কত হবে? 3। তাহলে সে 3টা ইলেকট্রন গ্রহণ করতে পারে। বাইরের শেলে মনে করো 6টা ইলেকট্রন আছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে? 2টা। বাইরের শেলে মনে করো 7টা ইলেকট্রন আছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে? 1টা। যেমন এখানে ফ্লোরিনের 7টা রয়েছে, তাহলে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? 1টা। একটা গ্রহণ করে এটা কি হবে? এই যে ফ্লোরিন F মাইনাসে পরিণত হবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটা মৌল অধাতব মৌল কিনা ধাতব মৌল সেটা বোঝা যায় ইলেকট্রন বিন্যাস থেকে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, তাই না? এখন আমাদের এখানে দেখো বলা হচ্ছে যে পরিবাহী অপরিবাহী এইগুলার কি। তো পরিবাহী কাদেরকে বলা হয়? পরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনে কোনো বাধার সৃষ্টি করে না, তাকে বলা হয় পরিবাহী পদার্থ বলা হয়। তো যে সমস্ত মৌলের শেষ কক্ষপথে 1টা 2টা বা 3টা রয়েছে তারাই সাধারণত কি হয়? পরিবাহী হয়। অর্ধপরিবাহী যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনে আংশিক বাধার সৃষ্টি হয় তাকে অর্ধপরিবাহী বলা হয়। শেষ কক্ষপথে সাধারণত এখানে 4 বা 4-এর বেশি ইলেকট্রন থাকে। ঠিক আছে, এরকম। আর অপরিবাহী কি? যারা
যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী অপরিবাহী। কাঠ যেমন একটা অপরিবাহী পদার্থ, ঠিক আছে, এরকম। তাহলে দেখো এখান থেকে আমরা কিন্তু পরিবাহী কোনগুলো, যেমন পরিবাহী আয়রন মানে লোহা একটা পরিবাহী, অর্ধ পরিবাহীর ভিতরে হচ্ছে সিলিকন, অপরিবাহীর ভিতরে হচ্ছে কাঠ, কাঁচ, প্লাস্টিক, এগুলো হচ্ছে অপরিবাহী। তাহলে এখান থেকে আমরা কিন্তু বুঝতে পারলাম যে মৌলের বিভিন্ন ধর্ম কিভাবে মৌলের ইলেকট্রনের বিন্যাসের উপর নির্ভর করে। এখানে আমরা মাত্র কয়েকটা বিষয় জেনেছি, তাই না? যেমন এখানে সক্রিয়তা, নিষ্ক্রিয়তা, ধাতব, অধাতব, পরিবাহী, অপরিবাহী, এই ধর্মগুলো কিভাবে ইলেকট্রন বিন্যাস থেকে বোঝা যায় এইটা তো আমরা জানলাম, কিন্তু আসলে আরো অনেক ধর্ম রয়েছে। যেমন দেখো পরমাণুর মৌলের আকার কিভাবে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে, তারপরে তোমার মৌলের হচ্ছে আয়নীকরণ শক্তি, তারপরে ইলেকট্রন আসক্তি, তারপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এই সমস্ত বিষয় ক্লাস 9-এ আমরা জানবো ইনশাল্লাহ, ঠিক আছে। উপরে ক্লাস, যেহেতু তোমরা অনেক ছোট এর জন্য এই বিষয়গুলো আলোচনা এখানে নাই। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো। আর যদি ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখতে হবে, ঠিক আছে, এবং শেয়ার করতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই যে আয়ন সৃষ্টি এখান থেকে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।